Dear learners, welcome you again in my online class. You know, this class is powered by St. Joseph School and College. Dear learners, in my previous class, I dealt with you on tag questions. প্রিয় বন্ধুরা, তোমরা ইতিমধ্যে দেখেছো যে বিভিন্ন আঙ্গিকে বা বিভিন্ন ক্যাটাগরিতে আমরা ট্যাগ কোশ্চেনের অনেকগুলো রুলস ইতিমধ্যে আলোচনা করেছি পূর্ববর্তী ক্লাসে। আজকে আলোচনা করব ট্যাগ কোশ্চেনের উপর চতুর্থ পার্ট, আর এটি হবে আমাদের ট্যাগ কোশ্চেনের সর্বশেষ পার্ট। তো প্রিয় বন্ধুরা, তাহলে আমরা আজকে আমাদের ট্যাগ কোশ্চেনের উপর চতুর্থ ক্লাসটিতে আমরা অংশগ্রহণ করি। লেট আস গো টু দ্য বোর্ড। প্রিয় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের আজকের টপিক ট্যাগ কোশ্চেনস পার্ট 4। ক্লাসটি হচ্ছে ক্লাস 9 এবং 10 এর জন্য। তো এখানে লিখেছি, তোমরা জানো যে পার্ট 3তেও আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের কতগুলো রুলস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আবার এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের বাদবাকি রুলসগুলো নিয়ে আলোচনা করব এবং সেই সাথে বিবিধ কিছু নিয়ম নিয়েও আমরা এই অংশে আলোচনা করব। তো প্রিয় বন্ধুরা, আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের 9 নম্বর রুলসটি নিয়ে এখন কথা বলবো। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সে মডাল অক্সিলারি ভার্ব থাকলে ট্যাগে ওইগুলি বসে। প্রিয় বন্ধুরা, যখন আমি প্রথম ক্লাসে ভার্ব ভিত্তিক আলোচনা করতেছিলাম তখন কিন্তু সেখানেও আমি দেখিয়েছি যে মডাল সাহায্যকারী ভার্ব থাকলে সেখানে মডাল সাহায্যকারী ভার্বগুলোকেই আমাদেরকে ট্যাগে ইউজ করতে হবে। তো প্রিয় বন্ধুরা, এবার উদাহরণের দিকে তাকাই, তাহলে আমাদের পূর্ববর্তী ক্লাসের এক্সপিরিয়েন্সটা আমাদের স্মরণে আসবে। ইট মে রেইন টুডে meant it she can't speak English. Can she? তো প্রিয় বন্ধুরা, এখানে আমরা মেকে এবং ক্যানকে দেখতে পেয়েছি এবং এই দুটি সেন্টেন্সে মে এবং ক্যান কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, যার কারণে ট্যাগে আমরা এগুলোই ইউজ করেছি। এটি ছিল বিষয়। 10 নম্বর রুলসে বলা হচ্ছে কোনো বাক্যে হ্যাড বেটার থাকলে ট্যাগে হ্যাডেন্ট বসে। প্রিয় বন্ধুরা, বাক্যে যদি অর্থাৎ স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটি নিয়ে তুমি ট্যাগ করবে সেখানে যদি হ্যাড বেটার থাকে তাহলে তুমি অবশ্যই ট্যাগে হ্যাড ব্যবহার করবে। প্রিয় বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি উদাহরণে ইউ হ্যাড বেটার গো নাও, হ্যাডেন্ট ইউ? You had better stay at home, hadn't you? কিন্তু এখানে বলা হচ্ছে কিন্তু would rather থাকলে ট্যাগে wouldn't বসে। had better থাকলে hadn't, would rather থাকলে wouldn't। এটাই হলো বিষয়। উদাহরণের দিকে তাকাই, I would rather die than beg, wouldn't I? He would rather die than tell a lie, wouldn't he? 11 নম্বর রুলসটিতে বলা হচ্ছে কোনো বাক্যে সাবজেক্ট হিসেবে ইতর প্রাণী, ছোট শিশু, জড় পদার্থ থাকলে ট্যাগে সাবজেক্টের প্রোনাউন হিসেবে ইড বসে। অর্থাৎ প্রিয় বন্ধুরা, আবারও একটু লক্ষ্য করো, সাবজেক্টটি যদি কোনো ইতর প্রাণী বোঝায় বা ছোট শিশু হয় বা জড় পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা ট্যাগে ইট ব্যবহার করব। যেমন
মাই পেন রাইটস ওয়েল। প্রিয় বন্ধুরা এখানে দেখো যে মাই পেন এটি একটি জড় পদার্থ, যার কারণে আমরা লিখেছি ডাজন্ট ইট। দ্য বেবি ইজ ক্রাইং, শিশুটি কাঁদছে। এখানে কিন্তু একটি শিশুর কথা বলা হচ্ছে, এই কারণে আমরা লিখেছি ট্যাগে ইজন্ট ইট। তো প্রিয় বন্ধুরা আমরা এবার এর পরবর্তী রুলসটি নিয়ে আলোচনা করি। প্রিয় বন্ধুরা এবারে তোমরা দেখতে পাচ্ছ 12 নম্বর রুলটিতে বলা হচ্ছে বাক্যে ইউজ টু থাকলে ট্যাগে নিয়ম অনুসারে ডিড বা ডিডেন্ট বসে। প্রিয় বন্ধুরা এখানে তোমাদের কারণটি বলে রাখি, এই ইউজ টু সব সময় পাস্ট টেন্স বোঝায়। এ কারণে তোমরা জানো পাস্ট টেন্সে সিম্পল পাস্টে, স্পেশালি সিম্পল পাস্টে আমরা কি ইউজ করি, ডিড বা ডিডেন্ট ইউজ করি। এখানে ইউজ টু থাকলে আমরা তাই করব, ডিড বা ডিডেন্ট ব্যবহার করব। আমরা লক্ষ্য করি উদাহরণটির দিকে, হি ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং। যেহেতু ইউজ টু পাস্ট বোঝায় সে কারণে আমরা লিখেছি ডিডেন্ট হি। I used to swim in the pond. Didn't I? তো প্রিয় বন্ধুরা এরপরে চলে যাচ্ছি আমরা রোল 13-এ। কোন বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড মূল ভার্ব অর্থাৎ টু হ্যাভ ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ট্যাগে ওইগুলি বসে, বা টেন্স ও পার্সন অনুসারে ডোন্ট, ডাজন্ট বা ডিডেন্ট বসে। প্রিয় বন্ধুরা এখানে বলে রাখি, বলা হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলো কিন্তু মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। অর্থাৎ আমরা সাধারণত দেখে থাকি যে এগুলো সাহায্যকারী ভার্ব, পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, কিন্তু এরা কিন্তু টু হ্যাভ ভার্ব অর্থাৎ আছে বা থাকা অর্থে মূল ভার্ব হিসেবে বাক্যে বসে থাকে। আমরা উদাহরণের দিকে দেখব। এবং এখানে বলা হচ্ছে টেন্স অনুসারে ডোন্ট, ডাজন্ট বা ডিডেন্ট বসে। একবার বলা হচ্ছে ওইগুলি বসে, আবার বলা হচ্ছে ডোন্ট, ডাজন্ট বা ডিডেন্ট বসে। প্রিয় বন্ধুরা মনে রেখো, আমরা এটা মূল ভার্ব বা সাহায্যকারী ভার্ব, যে ভার্ব হিসেবেই ব্যবহৃত হোক আমরা এগুলোই যদি ব্যবহার করি তাহলে কোনো ভুল হবে না। কিন্তু এগুলো যখন মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তখন আমেরিকান স্টাইলে, আমেরিকান ইংরেজিতে, ইংরেজি গ্রামার অনুযায়ী তুমি ডোন্ট, ডাজন্ট, ডিডেন্ট ব্যবহার করতে পারো। এইটুকু পরে লেখা হয়েছে, তোমরা মনে রাখবে এইটা হচ্ছে আমেরিকান স্টাইলে লেখা হয়, বিশেষ করে আমেরিকান ইংলিশে ট্যাগ কোশ্চেনটা এভাবে তুমি করতে পারবে। তো আমরা এদিকে যাব না বলেই পরে লিখে রেখেছি। আমরা একটু লক্ষ্য করি, ইউ হ্যাভ এ নাইস কার। এখানে কিন্তু হ্যাভকে ইউজ করতে দেখেছি, কিন্তু দেখো হ্যাভ বাদে এই বাক্যটিতে আর কোনো ভার্ব নাই। তার মানে কি, হ্যাভ এখানে মূল ভার্ব, এ কারণে আমরা লিখে দিয়েছি হ্যাভেন্ট ইউ। হি হ্যাজ টু টয়েস, তার দুটি খেলনা আছে। ওই যে বললাম টু হ্যাভ ভার্ব, মূল ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হবে যখনই আছে বা থাকা অর্থে ব্যবহৃত হবে। যেমন হি হ্যাজ টু টয়েস, হ্যাজন্ট হি? দে হ্যাড এ ফ্ল্যাট, হ্যাডন্ট দে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এখানে অল্টারনেটিভ দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বাক্যটিতে যদি হ্যাভকে মূল ভার্ব ধরি তাহলে এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা যায়। তার একটি সুন্দর গাড়ি আছে, অবশ্যই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই কারণে আমেরিকান ইংরেজিতে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে আমেরিকান ইংরেজিতে ডোন্ট ইউ লেখা হয়েছে, পরবর্তীতে ডাজন্ট হি, এবং এখানে পাস্ট হ্যাডকে পাস্ট মানে মূল ভার্ব পাস্ট ফর্ম ধরে এখানে ডিডেন্ট দে লেখা হয়েছে।
তো আমরা এখানে না গেলেও চলবে, তোমরা এইটুকু করবে আর কি। কিন্তু হ্যাভ হ্যাজ হ্যাড সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ট্যাগে শুধু ওইগুলোই বসে। অর্থাৎ এখানে আমেরিকান ইংরেজি বা ব্রিটিশ ইংরেজি দুটি ক্ষেত্রেই হ্যাভ হ্যাজ হ্যাড যদি সাহায্যকারী ভার্ব হয়, তাহলে আমরা ব্রিটিশ গ্রামার এবং আমেরিকান গ্রামার যেটাই হোক আমরা ওগুলোই ব্যবহার করব। এই কারণে এই ভাষায় লেখা হয়েছে হ্যাভ হ্যাজ হ্যাড সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ট্যাগে শুধু ওইগুলোই বসে। উদাহরণ দেখি, দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, হ্যাভেন্ট দে? হি হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ, হ্যাজেন্ট হি? তো প্রিয় বন্ধুরা, যেটা বলছিলাম যে হ্যাভ হ্যাজ হ্যাড সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হলে ওইগুলি বসে। যেমন দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক, হ্যাভেন্ট দে? হি হ্যাজ টু লিড এ মিজারেবল লাইফ, হ্যাজেন্ট হি? এখানে কিন্তু হ্যাভ এবং হ্যাজ এই দুটোই কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, যে কারণে এখানে কোনটি ব্রিটিশ স্টাইল বা কোনটি আমেরিকান স্টাইল সেটি বাদ বিচার না করেই আমরা কি করেছি, হ্যাভেন্ট হ্যাজেন্ট ইউজ করেছি। তো প্রিয় বন্ধুরা, আমরা পরবর্তী রুলসটির দিকে তাকাবো। প্রিয় বন্ধুরা, এবারে 14 নম্বর রুলসটি নিয়ে আমরা একটু আলোচনা করি। নেগেটিভ সেন্টেন্সটি নাইদার দ্বারা শুরু হলে ট্যাগে অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হয়। অর্থাৎ যে স্টেটমেন্টটি তুমি নিয়েছো ট্যাগ করার জন্য সেটি যদি নেগেটিভ সেন্টেন্স হয় এবং সেই নেগেটিভ সেন্টেন্সটি যদি নাইদার, তোমরা জানো নাইদার দ্বারা নেগেটিভ বোঝায়, এই নাইদার দ্বারা শুরু হলে ট্যাগ কোশ্চেনটি হবে অ্যাফার্মেটিভ। যেমন নাইদার অফ দেম ডিড ইট, ডিড দে? কারণ এই নাইদার দ্বারা নেগেটিভই বোঝায়। নাইদার অফ দেম ডিড ইট, ডিড দে? নাইদার অফ দেম কমপ্লেইনড, ডিড দে? এবার আমরা 15 নম্বর রুলটি নিয়ে আলোচনা করি। হার্ডলি, সেলডম, রেয়ারলি, ফিউ, লিটিল এ সকল অ্যাডভার্ব কোনো বাক্যে নাবোধক অর্থ প্রকাশ করে বলে ট্যাগে অর্থাৎ ট্যাগ কোশ্চেনটি অ্যাফার্মেটিভ হয়। অর্থাৎ তোমরা বেসিক্স যে ধারণাটি তোমাদের ভিতরে আছে যে স্টেটমেন্টে নেগেটিভ বুঝালে ট্যাগ অ্যাফার্মেটিভ হয়। অর্থাৎ এই ওয়ার্ডগুলো যদি স্টেটমেন্টে থাকে, যার ট্যাগ তোমরা করবে, তাহলে এটি দ্বারা এখানে নট না থাকলেও এগুলো থাকলেই সেটা নেগেটিভ বোঝাবে, যার কারণে তুমি অ্যাফার্মেটিভ ট্যাগ ইউজ করবে। দেখি উদাহরণ, হি হার্ডলি কামস হিয়ার। এই হার্ডলি থাকার কারণে বাক্যটি নেগেটিভ, এ কারণে লেখা হচ্ছে ডাজ হি। এ বার্কিং ডগ সেলডম বাইটস, ডাজ ইট? হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হ্যাজ হি? এই ফিউ থাকার কারণে এটি নেগেটিভ বোঝাচ্ছে, এই কারণে হ্যাজ হি লেখা হয়েছে। এই ছিল বিষয়টি। প্রিয় বন্ধুরা, এবারে 16 নম্বর রুলটি নিয়ে আমরা আলোচনা করব। কোন বাক্যে সাবজেক্ট হিসেবে ওয়ান থাকলে ট্যাগে ওয়ানই বসে। অর্থাৎ বাক্যটিতে যদি সাবজেক্ট ওয়ান থাকে তাহলে আমরা ওয়ানই ব্যবহার করব। উদাহরণ দেখি, ওয়ান শুড লাভ হিজ প্যারেন্টস, শুডন্ট ওয়ান? এই ওয়ান থাকার কারণে ওয়ানই বসেছে। ওয়ান শুড নট নেগলেক্ট হিজ স্টাডিজ, শুড ওয়ান? এখানে নট থাকার কারণে নেগেটিভ, তাই শুড ওয়ান বসেছে, এখানেও কিন্তু আমরা ওয়ান ইউজ করেছি। 17 নম্বর রুলসটির দিকে তাকায়, কোন বাক্যে সাবজেক্ট হিসেবে কমন জেন্ডার থাকলে এবং তা সিঙ্গুলার হলে ট্যাগে সাবজেক্টের প্রোনাউন হিসেবে হি বসে। দেখো যে সাবজেক্ট কমন জেন্ডার কিনা এবং সেটা সিঙ্গুলার কিনা।
ম্যান ইজ মর্টাল, ম্যান ইজ মর্টাল, ইজেন্ট হি, প্রোনাউন হিসেবে হি বসেছে, কারণ ম্যান বলতে কমন জেন্ডার বোঝানো হচ্ছে। এ প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, ডাজন্ট হি। তো প্রিয় বন্ধুরা, পরবর্তী রুলসটির দিকে তাকাই। প্রিয় বন্ধুরা, এবারে আমরা 18 নম্বর রুলটি নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে, যখন কোনো কিছু দ্বারা পুংলিঙ্গ অর্থাৎ পুরুষ লিঙ্গ বোঝায় তখন ট্যাগে হি বসে। আমরা একটু দেখি, দ্য সামার সিংস দ্য সং অফ লাভ। এখানে দ্য সামার সিজনটি দ্বারা পুরুষ লিঙ্গ বোঝায়। তোমরা জানো ঋতুগুলোর মধ্যে সামার সিজনটিকে পুরুষ হিসেবে কাউন্ট করা হয়। এ কারণে আমরা এখানে লিখেছি ডাজন্ট হি। দ্য অলমাইটি গড, the almighty God can save us, can't he? এখানে কিন্তু আমরা হিকে লিখেছি, তবে হিটি কিন্তু ক্যাপিটাল লেটারে লিখেছি, এটি একটু মনে রাখবে। যখন গড বা আল্লাহ বা অলমাইটির কথা আসবে তখন সেটার প্রোনাউন যখনই লিখবে হি, তখন তোমরা এটা বড় হাতের অক্ষরে লিখবে। কিন্তু যখন কোনো কিছু দ্বারা স্ত্রীলিঙ্গ বোঝায় তখন ট্যাগে সি বসে, অর্থাৎ এটার বিপরীত। পুরুষ লিঙ্গ বোঝালে হি এবং স্ত্রীলিঙ্গ বোঝালে সি। দ্য স্প্রিং অ্যাপিয়ার্স আফটার দ্য উইন্টার। প্রিয় বন্ধুরা, তোমরা জানো সিজনের মধ্যে, ঋতুর মধ্যে বসন্তকে অর্থাৎ স্প্রিংকে নারী হিসেবে কল্পনা করা হয়। এ কারণে আমরা লিখেছি ডাজন্ট শি। দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, ইজেন্ট শি। এই নদীও কিন্তু, নদীকে আমরা নারী কল্পনা করি, এ কারণেই শি হয়েছে। প্রিয় বন্ধুরা, এবারে আমরা 19 নম্বর রুলটি নিয়ে আলোচনা করব। প্রদত্ত স্টেটমেন্টটি কমপ্লেক্স সেন্টেন্স হলেই, অর্থাৎ যে সেন্টেন্সটির ট্যাগ তুমি করবে সেটা যদি সিম্পল সেন্টেন্স না হয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয়, সেক্ষেত্রে প্রিন্সিপাল ক্লজের উপর ভিত্তি করে ট্যাগ কোশ্চিন করতে হয়। আমরা একটু লক্ষ্য করি, উই নো দ্যাট হি ইজ অনেস্ট। এই বাক্যটি কিন্তু সাধারণ কোনো বাক্য নয়, এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স, সিম্পল, কম্পাউন্ড সেন্টেন্স নিয়ে তোমরা আলাদা ক্লাস পাবে। তোমরা এখানে দেখো যে এই বাক্যটি কিন্তু একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ এখানে একটি সাবঅর্ডিনেট কনজাংশন দেখতে পাচ্ছি দ্যাট, যা দুটি ক্লজকে যুক্ত করেছে। এখানে হি ইজ অনেস্ট, এটি কিন্তু প্রিন্সিপাল ক্লজ নয়। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে উই নো। এ কারণে উই নো এইটুকু হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং এটা দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, উই নো। এ কারণে লেখা হয়েছে ডোন্ট উই। এখানে কিন্তু এটাকে ধরে এটা লেখা হয় নাই ইজেন্ট হি, কারণ এটার আগে দেখো সাবঅর্ডিনেট কনজাংশন আছে। এখানে আমি বলতে চাই, you can easily find out the principal clause and the subordinate clause on the basis of subordinate conjunction. There is a subordinate conjunction in front of at the very beginning of the sentence. সাবঅর্ডিনেট কনজাংশনের শুরুতে একটি সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। তো প্রিয় বন্ধুরা, পরবর্তী বাক্যটির দিকে তাকাই। প্রিয় বন্ধুরা, ইট ইজ নোন টু আস দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো প্রিয় বন্ধুরা দেখো, ইট ইজ নোন টু আস, এটা আমাদের জানা যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এখন প্রশ্ন হলো যে প্রিন্সিপাল ক্লজের উপর ভিত্তি করে ট্যাগ হবে, তাহলে ইট ইজ নোন টু আস এইটুকু প্রিন্সিপাল ক্লজ,
না দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এইটুকু প্রিন্সিপাল ক্লজ। আমি আগেই বলেছি অবশ্যই এইটুকু প্রিন্সিপাল ক্লজ, কারণ হচ্ছে এটা সাবঅর্ডিনেট ক্লজ, কারণ হেয়ার ইজ এ সাবঅর্ডিনেট কনজাংশন। আমি আবারও বলছি, সাবঅর্ডিনেট কনজাংশন সহজেই চিনবে, যখনই সাবঅর্ডিনেট কনজাংশন দেখতে পাবে তারপরেরটাই হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ক্লজ নিয়ে তোমরা খুব ভালো স্টাডির ক্লাস পাবে পরবর্তীতে। তো পরবর্তী বাক্যে যাই, সিন্স দ্য ওয়েদার ওয়াজ রাফ উই কুড নট গো আউট। এখানে কোনটি প্রিন্সিপাল ক্লজ? প্রিয় বন্ধুরা, আগেই বলেছি যে সাবঅর্ডিনেট ক্লজের পূর্বে সাবঅর্ডিনেট কনজাংশন থাকে। হিয়ার ইজ সিন্স ইজ দ্য সাবঅর্ডিনেট কনজাংশন। সো আফটার সিন্স দ্য ক্লজ ইজ নো ডাউট এ সাবঅর্ডিনেট ক্লজ। সো এখানে আমরা এটাকে প্রিন্সিপাল ক্লজ ধরবো, এই কারণে আমরা লিখছি কুড উই। তো প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের বিভিন্ন রুলস ভিত্তিক ট্যাগ কোশ্চেনের আলোচনা। তো প্রিয় বন্ধুরা, আমি অত্যন্ত সহজ সরল ভাষায় রুলসগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারো, অথবা তোমার অ্যান্ড্রয়েড ফোন হলে সেখানে তুমি ভিডিওটি পজ করে দিয়ে তুমি সেটা স্ক্রিনশট করেও তুমি রেখে দিতে পারো পরবর্তীতে স্টাডির জন্য। তো প্রিয় বন্ধুরা, তো আমরা যত রুলসই শিখি না কেন, অ্যাপ্লিকেশন ইজ দ্য রাইট থিং। অবশ্যই আমাদেরকে অ্যাপ্লিকেশন শিখতে হবে। তো বন্ধুরা, খুব সামান্য পরিসরে আমরা কতগুলো উদাহরণ নিয়ে আমরা দেখব যে এখন আমরা সেগুলো ট্যাগ করতে পারি কিনা। তো প্রিয় বন্ধুরা, বোর্ডের দিকে তাকাই। প্রিয় বন্ধুরা, আমরা অনেকগুলো রুলস শিখেছি, এখন আমরা দেখি সেই রুলসগুলো আমরা বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারি কিনা। প্রিয় বন্ধুরা, প্রথম এটাই ঢাকা বোর্ড 2020 এর একটি কোশ্চিন। এটি ঢাকা বোর্ডে এসেছে 2020 সালে। তো 1 নম্বরে অর্থাৎ এ নম্বরে ট্যাগটি আমরা দেখতে পাচ্ছি, লেটস হ্যাভ এ ওয়াক আউটসাইড দ্য ফার্ম। আউটসাইড দ্য ফার্ম। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু আমরা লেটস দেখতে পাচ্ছি, আর লেটস থাকলেই আমরা কি জানি, লেটস বা লেটাস থাকলে শ্যাল উই, ট্যাগে শ্যাল উই বসে সব সময়। তাহলে আমরা নির্দ্বিধায় এখানে শ্যাল উই লিখতে পারি। প্রিয় বন্ধুরা, দুঃখিত, এখানে আমরা নির্দ্বিধায় শ্যাল উই ইউজ করতে পারি। পরবর্তী বাক্যটির দিকে তাকাই, আই অ্যাম ইন দ্য হ্যাবিট অফ ওয়াকিং এভরি মর্নিং। প্রিয় বন্ধুরা, এখানে কিন্তু সাহায্যকারী ভার্ব হিসেবে অ্যাম কে দেখতে পাচ্ছি, তাই এর ট্যাগে আমরা কি লিখব? আমরা জানি সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই হয়ে থাকে কোনো বাক্যে, সেক্ষেত্রে আমরা আরেন্ট ব্যবহার করে থাকি। এটির নিয়মও তোমরা দেখেছ। আমরা এখানে লিখব আরেন্ট আই, আমরা লিখব আরেন্ট আই। এই বাক্যটির দিকে তাকাই, মর্নিং এন্টারটেইনস আস উইথ ফ্রেশ এয়ার। প্রিয় বন্ধুরা, এই বাক্যটিতে সাবজেক্ট হচ্ছে মর্নিং এবং মূল ভার্বের সাথে এস ফর্মটি দেখে আমরা বুঝতে পারতেছি যে এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মর্নিং এর প্রোনাউন হচ্ছে ইট, আর এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হওয়ার কারণে আমরা লিখব ডাজন্ট ইট। ডাজন্ট ইট লিখব। পরবর্তী বাক্যের দিকে তাকাই, নো ওয়ান শুড মিস দ্য অপরচুনিটি। তো প্রিয় বন্ধুরা, এখানে নো ওয়ানকে দেখে বুঝতে পারছি এটি নেগেটিভ সেন্টেন্স, এবং এই নো ওয়ান থাকলে আমরা ট্যাগে দে ব্যবহার করি, এবং এখানে মডাল ভার্ব আছে।
তাহলে আমরা আমাদেরকে নিঃসন্দেহে লিখতে হবে শুড দে তো প্রিয় বন্ধুরা, এবার নাম্বার উদাহরণটি দেখি। হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট। অভ্যাসটি গড়ে তোলার চেষ্টা করো। তাহলে এটি মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ভার্ব দিয়ে যখন বাক্যটি শুরু হয় তখন তোমরা জানো সেই বাক্যটি হয় ইম্পারেটিভ সেন্টেন্স, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দিয়ে বাক্য শুরু হলে আমরা কিন্তু উইল ইউ ব্যবহার করি। হ্যাভ এ ট্রাই টু ফর্ম দিস হ্যাবিট, তাহলে আমরা লিখব উইল ইউ। এই ছিল আমাদের বাস্তব ক্ষেত্রে আমাদের ট্যাগ কোশ্চেনের রুলসগুলোর প্রয়োগ। প্রিয় বন্ধুরা, তোমরা এই রুলসগুলো নোট আকারে রেখে তোমরা অনেক বেশি বেশি বোর্ড কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। এরপরে দেখা হবে অন্য কোনো ক্লাসে, অন্য কোনো টপিকসে। তো প্রিয় বন্ধুরা, এই করোনা সংকটে তোমরা অবশ্যই বাড়িতে থাকবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভ কামনায় আল্লাহ হাফেজ।